রাতের অ্যাম্বুলেন্স। আজ কাজে আসতে কামালের একটু দেরি হয়ে যায়। এখন বাজে সকাল 9টা 45 মিনিট। হাজিরার খাতায় সই করতে করতে কামাল একবার আশেপাশে চোখ বোলায়, তারপর ঝট করে হাজিরের ঘরে লিখে ফেলে 9টা 30 মিনিট। তারপর পাশের টেবিলে বসা এক বুড়োকে লক্ষ্য করে বলে, বুঝলেন কলিম চাচা, বউটার শরীর বেশি ভালো না। 8 মাস চলতেছে, অনেক চিন্তায় আছি। বাসায় কেউ নিজে দেখভাল করবে, কি যে করি। একটু থেমে আবার বললেন, আমারও সব করতে হয়। একটা কামের লোক রাখতে পারো না মিয়া? পাশের টেবিলে বসে থাকা 60 বছর বয়সের বৃদ্ধ কলিম মিয়া কথাটা বলে কিছুটা থামে, তারপর আবার বলে, জানো তো, পরপর 3 দিন লেট হইলে একদিনের বেতন পানিতে যাইব। তোমার এ মাসে অলরেডি 7 দিন লেট, মানে 2 দিনের বেতন নাই। ব্যাপারটা মাথায় রাখো। কামাল কিছু না বলে মাথা নাড়ায়, সে ব্যাপারটা জানে। সরওয়ার্দী হাসপাতালে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে গত মাস 2 আগে যোগ দিয়েছেন কামাল। ওর কাজ হলো সারাদিন অ্যাম্বুলেন্স চালান। যেদিন কাজের চাপ থাকে সেদিন এত বেশি থাকে যে খাওয়া দাওয়া সময় থাকে না। আর যেদিন কাজের চাপ কম থাকে সেদিন দেখা 2-1টা ট্রিপ মারার পর বসে বসে ঝিমোতে হয়। তবে কাজের মধ্যেই থাকতে বেশি ভালো লাগে কামালের। তার উপর কখন সখন 2 পয়সার উপরে পাওয়া যায়। শুরুতেই রোগী লাশ পরিবহন করতে একটু খারাপই লাগতো, কিন্তু এখন তা সয়ে গেছে। ও চিন্তা করে দেখেছে যাত্রী পরিবহন করার চেয়ে রোগী আর লাশ পরিবহন করাই নিরাপদ। হাউমাউ চেঁচামেচি কম করে সই করে অ্যাম্বুলেন্সের চাবির জন্য দোতলায় উঠতেই শান্তি দিদির সঙ্গে দেখা হয়ে যায়। তিনি প্রায় দৌড়ে 7 নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। শান্তি দিদি হাসপাতালের সিনিয়র নার্স, কামালকে বেশ স্নেহ করে। ঠিক কামালের মতো দেখতে নাকি তার একটা ভাই ছিল। কি দিদি, কি খবর? 21 নম্বর রোগীর অবস্থা বেশি ভালো না রে, স্যারদের খবর দিতে গেছিলাম। তোর বউ কেমন আছে? কোনো চিন্তা করিস না, আমরা আছি। শান্তি দিদি দাঁড়ায় না। কামাল কিছু বলার সুযোগ না পেয়ে হেসে অফিস রুমে ঢুকে যায়। সেখান থেকে চাবি নিয়ে সোজা বাহার ভাইয়ের চায়ের দোকানে। চাবি নেওয়ার মানে কামাল গাড়ি সহ রেডি, কল আসলেই চলে যাবে। বাহার ভাই এর দোকানে কামাল এলাহি ভাইকে দেখতে পাই, আরো কয়েকজনকে নিয়ে বসে চা খাচ্ছেন আর হাত নেড়ে নেড়ে কি যেন বলতেছে। এলাহি ভাই এই হাসপাতালের ড্রাইভার ইউনিয়নের নেতা। তার হুকুম ছাড়া হাসপাতালে একটা গাড়িও চলে না, তার কথাই আইন। কামাল কাছে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই কেমন আছেন? সালামের সংক্ষিপ্ত উত্তর দিয়ে এলাহি মিয়া বলে, কি ব্যাপার কামাল, আজকাল থাকো কই? ইউনিয়ন অফিসে আসো না? শুধু রুগীকে সেবা করলে চলবো? নিজের ভবিষ্যতের দিকেও তাকাইতে হইব নাকি? সমর্থনের আশায় এলাহি মিয়া আশেপাশে থাকা অন্য সবার দিকে তাকায়। সবাই মাথা নেড়ে তাকে সমর্থন দেয়। লিডার কামাল মিয়ার তো বাচ্চা হইব পাশে বসে লম্বা মতো তেল চড়া জহির বলে। আবে, কামালের বাচ্চা হইব নাকি? ওর বউয়ের বাচ্চা হইব। আরেকজন কথাটা বলার সাথে সাথে সবাই হো হো করে হেসে ওঠে। কামাল কিছু বলে না, মুখে হাসি হাসি একটা ভাব করে রাখে, শুধু যেন খুব মজা পাচ্ছে। বস, চাটা খা। তয় ভাই, বাচ্চা হওয়ানোর পর কিন্তু ইউনিয়নের জন্য সময় দিবা। আমি তো শালাই তোমাকে লাইগা খাটতে খাটতে শেষ। আর যে কোনো দরকারে আমাকে ফোন দিবা। তোমাকে লাইগা আমার জান করবান, বলে এলাহি মিয়া দলবল নিয়ে চলে যায়। কামাল বুঝতে পারে আজকের দিনটা ওর বসে বসেই কাটবে। চায়ের দোকানে দীর্ঘ সময় বসে থাকার পরও কোনো কল আসে না। কামাল উঠে ওর অ্যাম্বুলেন্সের কাছে চলে যায়। 17 নম্বর অ্যাম্বুলেন্স। দরজা খুলে অ্যাম্বুলেন্সে উঠে রেডিও চালিয়ে কতক্ষণ খবর শুনে। এমন সময় সলিমান সে একটা ঠিকানা দিয়ে যায়। গুলশান যেতে হবে, রুগী নিয়ে আসতে হবে। কামাল বের হয়ে যায়। যাবার সময় একটা কলা আর বন্ডটি নিয়ে নেয় বাহারের দোকান থেকে দুপুরের খাবার হিসাবে। খাতায় লিখে রাখতে বলে ও টান দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। হাসপাতালের গাড়ি চালালে আরেকটা সুবিধা হলো রাস্তায় সার্জেন্টের সঙ্গে ঝামেলা করতে হয় না। কথায় আছে, অ্যাম্বুলেন্সের সাইলেন্ট শুনলে প্রধান মন্ত্রীর গাড়িও নাকি সাইড দেয়। কথাটা অনেকটা সত্য। দেশের অবস্থা খুব একটা ভালো না। হাসিনা খালেদা দুজনেই বন্দি। এখন কি হয় বলা যায় না। তাড়াতাড়ি গুলশান থেকে ফিরতে পারলেই দায়িত্ব শেষ করে বাসায় ফেরা যায়। দুবার এর মধ্যে ওর সঙ্গে ফোনে কথা হয়েছে। মায়া বলেছে ও ভালো আছে, কোনো সমস্যা নাই, তাই ও এখন অনেকটা নিশ্চিন্তে আছে। গুলশান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দোতলায় চাবি জমা দেবার জন্য আসতেই কামাল খবর পায় শান্তি দিদি ওকে কয়েকবার খুঁজেছে। অফিস রুমে খবর দিয়ে রেখেছে যেন ও আসলেই 7 নম্বর ওয়ার্ডে চলে আসে।
7 নম্বর ওয়ার্ডটা খুব বড়। ঢুকতে হাতের ডান পাশে নাস্তের বসার জায়গা। শান্তি দিদি সেখানে বসে আছেন। ওকে দেখে বলেন, কামাল এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। দিদি বাসায় যেতে হবে, তাড়াতাড়ি কও কি কইবা। কামাল একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। তোর বউ কেমন আছে? আছে কোনো রকম দিদি, রাইত হয়েছে, কাজের কথা কও। বউডা একলা ঘরে। কামাল তাড়া দেয়। আরে বস না ছ্যামরা, কাজ ছাড়া কি তোরে ডাকছি? কামাল মাথা নাড়ে, দিদি ঠিক বলেছ, কাজ ছাড়া ডাকেননি। শুনে 21 নম্বর বেডের রোগী মারা গেছে, লাশ মর্গে আছে, তোরে একটু দিয়া আইতে হইব। কি কও এই রাইতের বেলা? জাকিরা তো নাইটও নাই। কামাল চলে যাবার জন্য দাঁড়িয়ে যায়। আবে শুন, তোর তো টাকা দরকার। মালদার পার্টি, পথের খরচ বাদ দিয়েও মনে হয় 1,500 দিব। জাকির গেছে সাভারে, আসলে কমু, ও মনে হয় রাজি হয়ে যাইব। সামনে তোর পলাপাইন হইব, হাতে টাকা পয়সার দরকার, তাই আমি তোকে কইলাম। এখন যাওয়া না যাওয়া তোর মর্জি। 5,000। কামাল একটু দ্বিধায় পড়ে যায়। আসলে তো ওর হাতে তেমন টাকা পয়সা নাই। প্রতি মাসে মাটির ব্যাংকটাতে এতদিন যা জমিয়েছে সব মিলিয়ে হয়তো 5,000 হইতে পারে। এই সময় 5,000 টাকা হলে বাচ্চা হওয়ার সময় অনেক নিশ্চিত হওয়া যায়। কিন্তু দিদি, মায়া তো বাসায় একলা, দেরি করলে ভয় পাইতে পারে। আবে ছ্যামরা কয় কি, ভয় পাইব কেন? লাগলে আমি যাওয়ানোর সময় একবার দেখাম। শান্তি দিদি খাতায় লিখতে লিখতে কথাটা বলে। কই যাইতে হইব? মাথা চুলকাতে চুলকাতে কামাল জিজ্ঞাসা করে। কুমিল্লা। শান্তি দিদি লেখা বন্ধ না করে বলে। ওমা, কও কি দিদি, কুমিল্লা? কামাল আটকে উঠে, তাইলে তো ফিরতে ফিরতে ভোর হইয়া যাইব। আরে না, ভোর হইব না, এই ধর 3টা-4টা বাজতে পারে। এইটা তো ভোরই, কাল আবার ডিউটি আছে না? কখন ঘুমামো আর কখন আমো? কাল 12টার দিকে আবে সুপার স্যারকে আমি কুইয়া রাখবো, কোনো অসুবিধা হইবে না। শান্তি দিদি ফাইলটা আলমারিতে রাখতে রাখতে বলে। একটা কথা কও তো দিদি, তোমার তো গর্জি, ভালোই পাইছো মনে হয়। আরে ছেমরা মর, আমার আবার গর্জ কি? তুই যখন মরবি তখন তোর লাইকেও আমি মানুষের হাতে পায়ে ধরবো। আহা দিদি, রাগ করো কেন? শুনো। দিদি কামালের কানের কাছে মুখ এনে ফিস করে বলে, যে মরছে সে অনেক বড় লোক আসিল। বড় লোক যেমন খালসত ভালো হয় না, এই বেড়ারও তাই আসিল। শেষ বয়সে 3টা বিয়া করেছে। কচি কচি মাইয়াগুলি এই 1 সপ্তাহে বুইটার লাগে যা করলো, এখন মরার পরে লাশ নিয়া বইয়ে আছে। তুই যায়া পৌঁছাইয়া দিয়াই, তোর কাম শেষ। শান্তি দিদি ওর হাতে একটা সাদা খাম দেয়। কি এইটা? কামাল অবাক হয়ে জিজ্ঞেস করে। কি আবার? টাকা আর ঠিকানা, যেখানে যাবি যা, গাড়িতে গিয়ে বো। কিন্তু দিদি, এতটা পথ এই রাতের বেলা লাশ নিয়ে একলা যাইতে পারবো না। আরে ছ্যামরা, একলা যাবি কেন? বুইটার 3টা বউ যাইব তোর লগে। দেখিস আবার না তুই বুইড়া হইয়া যাস। নিজের রসিকতায় নিজেই শান্তি দিয়ে হেসে ওঠে। কি যে কও না দিদি, আমি তাহলে গাড়িতে যাই। যা, আর শুন, বউরে নিয়ে চিন্তা করিস না, আমি তোর দিদি আছি, যা ভাগ। কামাল বের হয়ে যায়। হঠাৎ করে টাকাটা পেয়ে মেজাজটা ভালো হয়ে যায়। যেতে যেতে মায়ার সঙ্গে ফোনে কথা বলে। মায়াকে জানায় ওকে এখন কুমিল্লা যেতে হচ্ছে, ফিরতে রাত হবে। মায়া যেন কোনো চিন্তা না করে যত তাড়াতাড়ি সম্ভব ও ফিরে আসবে। কামাল নিচে নেমে দেখে লাশ ওর গাড়িতে তোলা হয়ে গেছে। মনির মিয়া গাড়ির পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এত ভারী কারো শরীর হয়? 4জন মিললেও তো তুলতে কষ্ট হইল। কামালের দিকে তাকিয়ে হাত তুলতে তুলতে কথাগুলো এক নিঃশ্বাসে বলে মনির মিয়া। অনেক ভারী নাকি? পাল্টা জিজ্ঞাসা করে কামাল তাকায় অ্যাম্বুলেন্সের ভেতরে বাম পাশের বেডের উপর লাশটা রেখে সাদা একটা চাদর দিয়ে লাশটা রাখা হয়েছে। মনির মিয়া বাম দিকে দরজা বন্ধ করে দেয়। কালো বোরকা পরা লম্বা মতন 2জন মহিলা দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। একবার কামালের দিকে তাকিয়ে 2জন নিচু সরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কামালের কান পর্যন্ত সে কথার আওয়াজ পৌঁছায় না। কাগজ নিয়ে আরেকজন বোরকা পরা মহিলা কামালের কাছে এসে বলে, আপনি কি যাবেন ভাই? কামাল উপরে নিচে হাসূচক মাথা নাড়ে। তাহলে চলুন রওনা হই। মহিলা মনির মিয়ার হাতে কয়েকটা 100 টাকার নোট দিয়ে 2জন মহিলার দিকে তাকিয়ে বলে, কই তোমরা আসো। সবাই উঠে বসতে কামাল অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ঘড়িতে তখন বাজে কাটায় 12টা। রাস্তায় খুব একটা গাড়ি নেই। সোডিয়াম বাতির আলোয় পথঘাট কেমন যেন ভৌতিক মনে হচ্ছে। কামাল এমনিতে ভূত প্রেত বিশ্বাস করে।
তবু এই নির্জন রাতে কেন যেন ওর শরীরে কাঁটা দিয়ে যায়। গাড়ির গতি ঘন্টায় 60 রাখে কামাল। মনে মনে ঠিক করে কোনো অবস্থাতে গাড়ির গতি 60 কিলোমিটারের উপর নেবে না। কামালের শ্বশুরই ছিল ওর ওস্তাদ। সে শিখে রাতের বেলা রাস্তা ঘাট যতই ফাঁকা হোক না কেন একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। কামাল কথাটা বিশ্বাস করে তাই আগেভাগে মনে মনে গাড়ির গতি ঠিক করে নেয় ঘন্টায় 60 কিলোমিটার। সংসদ ভবনের সামনে আসতেই বৃষ্টি শুরু হলো। কামাল মনে মনে বলে বৃষ্টি হবার আর সময় পেল না। কামাল গাড়ির গতি আরও কমিয়ে আনে। আসাদ গেটের আড়ত এর সামনে আসতেই সিগন্যাল পড়ে গেল। কামাল একবার ভাবলো টান দিয়ে চলে যাবে কিনা, কিন্তু পরক্ষণে ভাবলো না, অস্থির হবার কিছু নেই। ও গাড়ি থামিয়ে গ্রিন বাতির জন্য অপেক্ষা করে। রাস্তা প্রায় ফাঁকা, কোনো জনমানব নেই। ডানে বামে তাকালে ওর কেমন একটা গা ছমছম করে ওঠে। দূর, যত সব ফালতু চিন্তা ভাবনা। 1 কিলো আসতে পারলাম না আর ভূতের চিন্তা পেয়ে বসেছে। নিজেকে নিজেই সান্ত্বনা দেয় কামাল। হঠাৎ বাম পাশের জানালা দিয়ে একটা মুখ উকি দিতে চমকে উঠে চিৎকার করে কামাল, কে? জানালা দিয়ে ভেতরে তাকিয়ে আছে একটা বুড়ো, মাথায় এলোমেলো সাদা চুল, 2 হাত দিয়ে জানালার কাচ চেপে আছে, দাঁতগুলো কেমন ফাঁকা ফাঁকা। লোকটা বলে ওঠে, দে দে টাকা দে, ভাত খামো, টাকা দে। মেজাজ খারাপ হয়ে যায় কামালের। মনে হয় নাইমা 2টা চর মারে। হারামজাদা ভিক্ষা চাওয়ানোর আর কোনো সময় পায় না। মর যাইয়া ও শার্ট ফাঁকা করে বুকে থুতু দেয়। মনে মনে গজগজ করলে বুক পকেট হাতড়ে 5 টাকার একটা নোট বের করে লোকটার দিকে বাড়িয়ে ধরে। লোকটা টাকা না নিয়েই বলে, ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগ। কথার আগামাথা বুঝতে পারে না ও। কামালের কাছে লোকটাকে মনে হয় একটা পাগল টাগল হইব। ঠিক এই সময় ওর পেছনে ছোট জানালায় টোকা দেবার শব্দ হয়। কামাল ওর দিকে পিঠ লাগোয়া যে জানালা আছে সেটা একটু ফাঁক করে পেছনে না তাকিয়েই বলে, জি বলেন। কি হয়েছে? পেছন থেকে 3 জনের একজন জিজ্ঞাসা করে। না, কিছু না। সিগন্যাল ছেড়ে দেওয়ায় কামাল গাড়ি টান দেয়। কামাল বাম পাশের বেরোডে তাকিয়ে বুড়োটাকে আর দেখতে পায় না। মনে মনে ভাবে, আরে গেল কোথায়? ও একটু সামনে ঝুঁকে ফুটপাতটা দেখতে চেষ্টা করে, কিন্তু বুড়োকে আর দেখতে না পেয়ে বেশ অবাক হয় ও। তারপর ফার্ম গেটের দিকে টান দেয়। পেছন থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ কানে আসে কামালের। এই নীরবতায় তাতেও কিছুটা সাহস পায় কামাল। মাঝে মাঝে 2-1টা গাড়ি শো শো করে পাশ দিয়ে চলে যাচ্ছে। রাতে রাস্তায় বেশিরভাগই ট্রাক চলে। দানবের মতো ট্রাকগুলি ঘোর ঘোর শব্দ করে চলে যায়। সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে কামাল গাড়ি চালাতে থাকে শনির আকড়া দিয়ে কুমিল্লার দিকে। এ রাস্তা ওর বেশ পরিচিত। একটানা বৃষ্টি হচ্ছে, মনে হয় আজ সারা রাতই হবে। মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। শীত একটা ভাব চলে এসেছে। কামাল পানির বোতল খুলে পানি খায়। আশেপাশের দোকানপাট সব বন্ধ। আজ মনে হচ্ছে রাস্তার গাড়ির সংখ্যা খুব কম। পেছন থেকে আবারও টুকটুক করে শব্দ হয়। জি বলেন। কামাল মাথাটা একটু পেছনে নিয়ে বলে, আমরা একটু নামবো। একজন বলে। কামাল অবাক হয়, এখানে? জি, আপনি একটু থামবেন? মনে হয় দাউদকান্দি এসে পড়ছি। সেখানে থামলে ভালো হতো না? না, সামনে বড় গাছটাই থামুন। পেছন থেকে অন্য একটি কণ্ঠ বলে ওঠে। কথাটা আদেশ মতো শোনায় ওর কাছে। কামাল অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশে একটা বড় গাছের গা ঘেঁষে দাঁড় করিয়ে দেয়। পেছনের দরজা খোলার শব্দ পেয়ে ও জানালাটা দিয়ে পেছনে তাকায়। আধো আলোয় যা দেখতে পায় তাতে কামাল এর মাথা ঘুরে যায়। সিটের উপর মৃত ব্যক্তি বসে আছে। শুধু বসে নেই, হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। ও প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। কামাল পেছন থেকে চোখ সরিয়ে নিজেকে আড়াল করে রাখতে চেষ্টা করে। সামনে তাকালে 2 ছায়া দেখতে পায় ও। কোনো শরীর নেই, শুধু বোঝা যাচ্ছে দেহের অস্তিত্ব। বাতাসে ভেসে ভেসে 2 ছায়া কামালের দিকে আসছে। ভয়ে ওর জান বের হয়ে যাবার মতো। মনে হচ্ছে মরে যাবে ও। নিজেকে সিটের সঙ্গে চেপে রাখলে মনে হচ্ছে নিজেকে সিটের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারলে ভয়টা কিছু কমে যেত। মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। ছায়া দুটো ওর পাশ দিয়ে পেছনে চলে যায়। পেছন থেকে হঠাৎ হাসির শব্দ ভেসে আসে। কামাল সাহস সঞ্চয় করে আবার পেছনে তাকায়। লাশটা গাড়ি থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে আছে। শরীর জড়ানো, মুদ্দারের কাপড় এলোমেলো ঝুলে আছে। লোকটার হাতে সাদা কাপড়ের একটা পুটলির মতো কিছু। 2জন মহিলা দাঁড়িয়ে আছে লোকটার ঠিক সামনে। একজন পুটলিটি একটু
ফাঁক করতে কামাল একটি শিশুর মাথা দেখতে পায়। লোকটা পুঁটলিটা গাড়ির ভেতর ছুঁড়ে মারে। প্রায় সাথে সাথেই হুড়মুড় করে সবাই গাড়িতে উঠে পড়ে। কামালের শরীর শক্ত হয়ে গেছে। একবার ভাবলো গাড়ি থেকে নেমে দৌড় দেবে কিনা, কিন্তু কোথায় যাবে? তার চেয়ে ভালো কিছু না দেখার ভান করে বসে থাকলে হয়তো জানে বেঁচে যাওয়া যাবে। ও মনে মনে প্রার্থনা করে, আল্লাহ বাঁচাও। পেছন থেকে টোকা দেবার শব্দ আসতে কামাল চমকে ওঠে। গাড়ি চালান, ভারী একটা কণ্ঠ বলে। কামাল চাবিতে হাত দিতে গাড়ি স্টার্ট হয়ে যায়। কামালের মাথা কাজ করছে না। গাড়ি রাস্তায় ওঠার সময় সাইড মিররে দেখতে পায় ছায়া দুটো এখনো দাঁড়িয়ে আছে, হাতে ধরে আছে সাদা মতো দুটো পুঁটলি। এখন আর বৃষ্টি পড়ছে না, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। মেইন রাস্তা ধরে গাড়ি চালাচ্ছে কামাল। ও চালাচ্ছে না বললেই ভালো দেখায়, গাড়ি নিজে নিজেই চলছে। কেননা এই মুহূর্তে গাড়ির উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ও শুধু চুপচাপ করে বসে আছে। গাড়ি নিজে নিজেই চলছে। পেছন থেকে চুক চুক শব্দ ভেসে আছে। কামাল নিজেকে সামনে সাহস সঞ্চয় করে আবার পেছন তাকাই। দেখতে পাই দুজন করে দুপাশে বসে সবাই সামনের দিকে ঝুঁকিয়ে বাচ্চাটাকে খেয়ে ফেলছে।